এই দুষ্টু, আর কতক্ষণ খেলবে? এবার তো খেলা বাদ দাও। উফ, এমন করে দুম করে কি খেলা করা বাদ দেওয়া যায় নাকি? ও মা, তাই? এই যে দিন রাত ধরে একটানা খেলতে থাকো, বলি সারা দিন ধরে খেলা করতে বিরক্ত লাগে না তোমার? খেলতে আবার কিসের বিরক্তি? আমার খেলা করতে ভালো লাগে, আর আমি সব সময় খেলতে পছন্দ করি। উফ নিলয়, আর খেলা করে না জান, এবার তো ছেড়ে দাও, আমার আর ভালো লাগছে না। ভালো লাগছে না বললেই হলো? আমি তো আরও একটু খেলবো, তারপর না হয় ছাড়বো। তুমি যদি এমন করে খেলতে থাকো তবে কিন্তু আমি একদম বাপের বাড়ি চলে যাব। আহা, সব কিছুতে শুধুমাত্র বাপের বাড়ি করতে থাকো কেন? আমার কিন্তু এসব একদম পছন্দ না। তোমার পছন্দ হতে হবে এমন তো কোনো কথা নেই, তুমি যেমন করবে তেমনটাই তো হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, এ নাও, ছেড়ে দিলাম। সব সময় আমাকে নিয়ে এমন করে দেখে আমার রাগ উঠে যায়। সব সময় আমার কথা মতো কাজ করবে, এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখবে। আরোহীর কথা মতো নিলয় নিজের ফোনটা রেখে দিল। নিলয় ফ্রি ফায়ার গেম খেলতে ভীষণ পছন্দ করে। অফিস শেষ করে বাড়িতে ফিরতেই নিলয় নিজের ফোন হাতে নিয়ে বসে পড়ে গেম খেলার জন্য। আজও প্রতিদিনের মতো নিলয় বাড়িতে ফিরে এসে নিজের ফোনটা নিয়ে বসে পড়ে গেম খেলতে। কিছু সময় গেম খেলতেই আরোহী এসে নিলয়কে গেম খেলতে দেখে রেগে বোম হয়ে যায়, আর তারপর তাদের মাঝে লেগে যায় তর্ক। নিলয় ফোন রেখে দেওয়ার পর বিছানায় পিঠ এলিয়ে শুয়ে পড়ল। নিলয় পিঠ এলিয়ে শুয়ে পড়তেই আরোহী নিলয়কে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, এখন ফোন নিয়ে নিয়েছি বলে টান টান হয়ে শুয়ে পড়েছো? বলি তোমার কি আর অন্য কোনো কাজ নেই? আমার আর কি কাজ থাকবে? সারা দিন তো কাজ করে এসেছি, এখন আবার কি কাজ বাকি আছে? কত কাজ পড়ে আছে দেখেছো তুমি? আর আজকাল তোমার কথা বলার ধরন এমন হয়ে গেছে কেন? কেমন হলো আবার? আমি তো রোজকার মতোই কথা বলছি। না, তুমি আর আগের মতো নেই। আমাকে আগে অফিস থেকে এসে কত আদর করতে, কত কথা বলতে, কিন্তু এখন আর আমার সাথে কিছুই করো না। আমি আসলে একটু বোঝোই তো জান, এমন করো না তুমি। জানি তো, এখন আর আমাকে পছন্দ হয় না তোমার, এখন আর ভালো লাগে না আমাকে, জানি তো। আরে শোনা, তোমাকে তো আমার সব সময় ভালো লাগে জান। এই যে আমি এখন আমার জানকে আদর করব। নিলয় নিজের কথাটা বলতেই আরোহীর গাল জোড়ার উপর নিজের হাত রেখে আলতো করে আরোহীর গাল টেনে দিল নিলয়। নিলয়ের এমন করে করা আদরটা যেন আরোহীর মোটেও পছন্দ হলো না। আরোহী খানিক রেগে গিয়ে নিলয়ের হাতে নিজের গালের উপর থেকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে নিলয়ের পাশ থেকে উঠে পড়ল আরোহী। আরোহী নিলয়ের পাশ থেকে উঠে পড়তেই নিলয় খানিক চমকে গিয়ে আরোহীকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, হেই পাগলি, এমন করে উঠে পড়লে কেন? রেগে গেলে নাকি আমার উপর? না, আমি কারোর উপর রেগে নেই। তাছাড়া আমি রাগ করলেই কি আর না করলেই বাকি, আমার রাগের ধার কি কেউ ধারে নাকি? ও, আমার জানটাকে মনে হচ্ছে খুব বেশি রাগিয়ে ফেলেছি গো। সরি জান, আর রাগাবো না। আজ থেকে নো গেম। না না, গেম কেন বাদ দিবে? সারাদিন অফিস করে এসে একটু রিল্যাক্স হতে হবে তো তোমায়, গেম বাদ দেওয়া যাবে না। আরে না, গেম খেলা যাবে না। এখন থেকে অফিস শেষ করে এসে আমার কলিজাকে সময় দিতে হবে। তুমি তো গেম খেলায় অ্যাডিক্টেড হয়ে গেছো, তোমার তো ওটা ছাড়া চলবেই না। তা তো ঠিক। তোমার সাথে না হয় অন্য কোনো গেম খেলবো জান। তোমার সাথে গেম খেলা যাবে তো? নিলয় নিজের বলা কথাটা শেষ করতেই নিলয়ের ঠোঁটের উপর এক অদ্ভুত দুষ্টু হাসির রেখার উদয় হলো। নিলয়ের ঠোঁটের উপর লেপ্টে থাকা এই দুষ্টু হাসির ঝলক দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে যে নিলয় নিশ্চয়ই কোনো প্ল্যান করে রেখেছে। কিন্তু এটা কি প্ল্যান? আরোহী নিলয়ের দুষ্টু হাসির পেছনে লুকিয়ে থাকা সত্যিটা বুঝতে পারল না। আরোহী নিলয়ের সামনে বসে নিলয়কে উদ্দেশ্য করে বলল, এই তুমি এমন করে দুষ্টু হাসি দিচ্ছ কেন?
তোমার মনের মাঝে কি কোনো দুষ্টু বুদ্ধি ভর করেছে? আরে না, আমার ভিতর আবার কিসের দুষ্টু বুদ্ধি আসবে? আমার ভিতর কোনো দুষ্টু বুদ্ধি নেই, সত্যি বলছি। এই সত্যি বলছো মানে? এবার আমি বুঝতে পারছি আসলে তুমি কোন খেলার কথা বলেছো। শোনো, একদম দুষ্টুমি করবে না আমার সাথে। ওমা, আমি তোমার স্বামী, আমি তোমার সাথে দুষ্টুমি করবো না তো কার সাথে করব বলো? সে আমি কি জানি। সরো, এখন রাতের খাবার খেতে যেতে হবে তো নাকি? আরোহী খাবার খাওয়ার কথাটা বলে নিলয়ের সামনে থেকে উঠে পড়তে নিল। নিলয় তো আর এত সহজে আরোহীকে ছাড়বে না। আরোহী সাথে একটু রোমান্টিক আদর ভালোবাসার কথা ছাড়া কি আর নিলয়ের হৃদয়ে শান্তি আসবে নাকি? নিলয় আরোহীকে অবাক করে দিয়ে দুম করে পেছন থেকে আরোহীকে জাপটে জড়িয়ে ধরে। নিলয় আরোহীকে জাপটে জড়িয়ে ধরতেই আরোহী নিলয়ের এমন আচরণে খানিক চমকে যায়। আরোহী নিলয়ের হাতের উপর নিজের হাত রেখে নিলয় আরোহীর কানের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে আরোহীকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলে উঠল, উফ, তোমাকে না আমি বারণ করেছি আমার থেকে এমন করে পালাবে না? আমার কথা কি বুঝতে পারো না নাকি? আহা, আমি হারাচ্ছি কোথায়? আমি খাবার রেডি করছি, তুমি বলো তুমি কি এখন খাবার খাবে না? খাবার তো খাবে, তবে সেটা খেতে আমাকে নিচে যেতে হবে না, এখানেই বদ্ধ রুমে অনেক কিছু খাওয়া যায়। ছি ছি ছি, তোমার কথাবার্তা কতটা নিচে নেমে গেছে জানো? এমন সব কথাবার্তা আর কখনো বলো না প্লিজ। ওমা তাই? আমি তো এমন সব কথা আরও বলবো, 1000বার বলবো। কি করবে তুমি? আমি আর কি করব? একটা অবলা নারী আর কি বা বলতে পারবে বলো? দেখো আরোহী, একদম ফাজলামি করবে না। আমি তোমাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। আমি জানি তুমি এখন কাহিনী পাকিয়ে এখান থেকে কেটে পড়ার মতলব করছো। যখন আমার মনটা পড়তেই পেরে গেছো তখন আর আমাকে আটকে দিচ্ছ কেন? ছেড়ে দাও না আমায়। সেটা তো করবো না আমি। আমি আমার পাওয়া আগে বুঝে নিই, তারপর না হয় ভেবে দেখবো কি করা যায়। এ নিলয়, কি করছো কি তুমি? আরে লেগে যাবে আমার। উফ নিলয়। আরোহী কোনো কথাই নিলয় কান দিল না। নিলয় আরোহীকে একটা ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। নিলয় আরোহীকে বিছানায় ফেলে দিয়ে দুম করে আরোহীর বুকের উপর উঠে পড়ল সে। নিলয় আরোহীর বুকের উপর চড়ে বসে আরোহীর ঘাড়ের উপর নিজের ঠোঁট জোড়া বসিয়ে দিয়ে আদর খেতে লাগলো। নিলয়ের ঠোঁটের ছোঁয়া আরোহীর ঘাড়ে পড়তেই আরোহী নিজের উপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। নিলয় এমন করে নিজের ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে যে আরোহী 1 মিনিটের মধ্যেই সব কিছু ভুলে গিয়ে নিলয়ের ঠোঁটের পরশ অনুভব করতে লাগলো। নিলয়ের ঠোঁটের ছোঁয়া আর হাতের কড়াই স্পর্শ নিজের সারা শরীরে মাখিয়ে নিয়ে আরোহী আর নিজেকে সামলাতে পারল না। আরোহী দুম করে শক্ত করে জড়িয়ে ধরল নিলয়কে। আরোহী নিলয়কে আরও শক্ত করে জড়িয়ে ধরার পর নিলয়কে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, এই নিলয় লক্ষ্মী সোনাটি, আমার সাথে এমনটা করো না। আমি পাগল হয়ে যাচ্ছি তোমার স্পর্শে, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি কিছুই বুঝতে চাই না জান। তুমি নিজে একটু বোঝার চেষ্টা করো যে আমার ভিতর এখন কি চলছে। এখন কি আমি চাইলেও তোমাকে ছাড়তে পারবো? তুমি এসব কি পাগলের মতো বলছো? তুমি বুঝতে চাইছো না কেন? আমার এসব এখন চাই না। একটু বাদেই সবাই খাবার খেতে আসবে, এখন চলো না জান। খাবার খাওয়ার আগে আমার তোমাকে চাই, তোমাকে খেতে চাই আমি। প্লিজ আমাকে বারণ করো না। দেখো, এখন কিন্তু খুব বেশি হচ্ছে। তারপর কিছু হয়ে গেলে কিন্তু আমাকে দায়ী করতে পারবে না, এই আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তোমাকে কোনো কিছুর জন্য দায়ী করব না, আমাকে আদর করতে দাও। নিলয় নিজের বলা কথাটা শেষ করতেই একটা হ্যাঁচকা টান দিয়ে আরোহীর শাড়িটা তার পরন থেকে খুলে নিজের হাতে নিয়ে এলো। নিলয় আরোহীর শাড়িটা নিজের হাতে নিয়ে আসতেই আরোহী নিলয়ের সামনে একটা ব্লাউজ আর পেটিকোট পরে বিছানায় শুয়ে থাকলো। নিলয় আরোহীর দিকে এমন চোখে তাকিয়ে নিজের
নিজেকে আর ধরে রাখতে পারছে না। নিজেকে সামলে রাখার মতো শক্তি যেন নিলয়ের নেই। নিলয় আরোহীর পায়ের উপর নিজের ঠোঁটজোড়া বসিয়ে দিয়ে গভীর চুমু এঁকে দিতে লাগলো আরোহীর পায়ে। ধীরে ধীরে চুমু খেতে খেতে নিলয় আরোহীর রানের উপর উঠতে লাগলো। আরোহী প্রবল উত্তেজনায় বিছানার চাদর খামচে ধরল। আরোহীর এই উন্মাদনা আরও বেশি করে নিলয়কে আরোহীর দিকে ধাবিত করতে থাকে। নিলয় আরোহীর নাভির উপর আসতে আলতো করে নিজের ঠোঁটজোড়া ডুবিয়ে দিল আরোহীর নাভির গভীরে। নিলয়ের চুমু খেয়ে আরোহী আর নিজের মধ্যে থাকতে পারল না। আরোহী ভীষণ রকম কেঁপে উঠে নিলয়কে উদ্দেশ্য করে বলে উঠল, এই যান, আর পারছি না তো, এবার আমাকে শান্ত করে দাও, আমাকে আর অপেক্ষা করিও না। তখন তো খুব বলেছো আদর করতে না, এখন কেন আদর চাইছো? উফ, তখন কি তুমি এমন করে আমাকে পাগল করে দিয়েছো নাকি? এখন পাগল করে দিয়েছো দেখে আমি আর নিজেকে সামলাতে পারছি না। করো না জান, একটু আদর করে দাও। পারবো না আদর করতে। তুমি এখন এমন করেই দিন কাটাও, আমি এখন খাবার খেতে চলে যাব। কি, তুমি এই কথাটি বলতে পারলে? বলি আমাকে আগুন করে দিয়ে এখন চলে গেলে কি করে হবে? আমাকে ঠান্ডা করে দিয়ে তারপর যাবে। উফ, আমাকে এমন করে জোর করো না তো, দেখতেই তো পাচ্ছ আমি এখন বড্ড বিজি আছি। এখন আমাকে বিরক্ত করো না তো। তবে রে, আমার কথা এখন আমাকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। দাঁড়া, তোর আজ মজা আমি দেখাবো। আরোহী নিজের বলা কথাটা শেষ করতেই নীলের উপর ঝাঁপিয়ে পড়ল। আরোহী নিলয়ের উপর ঝাঁপিয়ে পড়ে নিলয়ের কানের উপর কামড় দিতে লাগলো। নিলয়কে কামড় দিয়ে আরোহী নিজে নিলয়কে আরও আদর করতে লাগলো। আরোহীর করা এমন দুষ্টু মিষ্টি আদর খেতে নিলয়ের ভীষণ ভালো লাগে, আর নিলয় এই আদর প্রত্যাশা করে। নিলয় আর বেশি সময় ধরে আরোহীকে অপেক্ষা করালো না। নিলয় এবার আরোহীকে পাগলের মতো করে আদর দিতে লাগলো। দুজনকে পাগলের মতো করে আদর দিয়ে তারা একে অপরের মাঝে বন্দী হয়ে গেল। ভালোবাসা সত্যি সুন্দর। স্বামী স্ত্রীর মতো খুনসুটিপূর্ণ ভালোবাসা আর কোথাও দেখা পাওয়া যায় না। আদর করা শেষে আরোহী বুকের উপর মাথা রেখে শুয়ে থাকলো নিলয়। ওইদিকে আরোহী নিলয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়ে নিলয়কে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, আমার জনাবের খেলা কি শেষ হয়েছে? শেষ করতে তো ইচ্ছে করেনি, তবে বাধ্য হয়ে শেষ করতে হলো আর কি। ওরে দুষ্টু, তাই নাকি? আর কি কি খেলতে ইচ্ছে করছে তোমার? আরও অনেক খেলা বাকি আছে, তোমার জন্য তাড়াতাড়ি আমাকে শেষ করতে হয়েছে। ফাজিল। হয়েছে কি? আজ আর না, আবার পরে। এখন চলো, ফ্রেশ হয়ে খাবার খেতে যেতে হবে। ফ্রেশ তো হব, তার আগে একটা চুমু। নিলয় আবারও আরোহীর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিয়ে ভালোবাসার ছাপ এঁকে দিল আরোহীর ঠোঁটে। নিলয়ের ঠোঁটের চুমু বুঝে ওঠার আগেই পেয়ে গেল আরোহী। তারপর আর কি, শুরু হয়ে গেল দুজনের আবারও খুনসুটিপূর্ণ ভালোবাসা। নিলয় আর আরোহীর জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সব সময় এমন করেই ভালোবাসায় মিলেমিশে থাকতে পারে, আর আদর পাগল স্বামী স্ত্রী হয়ে যেন তারা সুখে থাকতে পারে। আমি রাজশাহী কাউন্টার থেকে টিকিট কেটে পাবনার বাসে উঠলাম। বাসে উঠে জানালার পাশে বসে মনে মনে আল্লাহকে বললাম, আল্লাহ, বয়স 23-24 পার হতে গেল, তবু আজও একটা প্রেম হলো না। প্লিজ আল্লাহ, পেতনি শাকচুন্নি যা পারো আমার কপালে একটা জুটিয়ে দাও। বাসের মধ্যেও তো কত মানুষের প্রেম হয়, আমার কেন হয় না? প্লিজ হেল্প মি আল্লাহ। আমার কপালে আজ যেন বাসের মধ্যে একটা প্রেমিকা জুটে যায়, তাকে যেন আমার বউ বানাতে পারি। আল্লাহ, তুমি শুধু আমার পাশের সিটে কোনো এক সুন্দরী মেয়েকে বসিয়ে দাও, তারপর তাকে পটানোর দায়িত্ব আমার। এর আগে যতবার বাসে উঠেছি ততবারই আমার পাশের সিটে হয় কোনো বিড়িখোর ভুড়িওয়ালা চাচা বসেছে, নয়তো কোনো পানখোর চাচা বসেছে। এবার তো আমার উপর একটু দয়া করো।
কোনো মেয়েকে আমার পাশের সিটে বসিয়ে দাও প্লিজ আল্লাহ প্লিজ। সিটের সাথে হেলান দিয়ে চোখটা বন্ধ করে এসব কথা এক মনে ভাবছিলাম। হঠাৎ নিজের কাঁধে কারো আঙুলের খোঁচার স্পর্শ পেয়ে চোখ খুলতেই দেখি একটা মেয়ে আমার ডান সাইডে দাঁড়িয়ে আছে। মেয়েটার চোখে চোখ পড়তেই আমি হা করে মেয়েটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি এটা মানবী নাকি পরী। মেয়েটা আমার চোখের সামনে 2 আঙ্গুলে তুড়ি বাজিয়ে বলল, এক্সকিউজ মি, আপনি কি বয়রা? কানে শুনেন না? কথা বলতে পারেন না? আমাকে কি আপনার বোবা বয়রা মনে হয়? থ্যাঙ্কস গড, আপনি তাহলে কথা বলতে পারেন। আপনি বোবাও না, বয়রাও না। তাহলে এতক্ষণ ধরে যে আমি আপনাকে ডাকছি, তো আপনি সাড়া দিচ্ছেন না কেন? আপনি কোনো কথাই বলছেন না, আমার ডাকে সাড়াও দিচ্ছিলেন না, তাই ভাবলাম আপনি হয়তো বোবা কালা। তো ডাকছিলেন কেন? বলছি কি ভাইয়া, বাসের মধ্যে আর কোনো সিট ফাঁকা নেই। যদি কষ্ট করে একটু সিটটা চেঞ্জ করতেন, আমাকে জানলার পাশে বসতে দিতেন, আমার জন্য সুবিধাই হতো। আল্লাহ, তোমাকে এতগুলো থ্যাঙ্কস আমার ফিউচার বউকে পাঠানোর জন্য। কথাটা মনে মনে বলেই আমি বললাম, আপনাকে জানালার পাশে বসতে দিলে আমার জন্য কি সুবিধা হবে? বাসে উঠলে আমার আবার বমি পায়, তাই বলছিলাম আপনার গা ভরে বমি করে দেওয়ার আগে তার থেকে ভালো হয় যদি আপনি আমাকে জানলার পাশে বসতে দিতেন। আর তাছাড়া জানলার পাশে না বসলে আমার না বাসের মধ্যে ভীষণ অস্বস্তি ফিল হয়, খারাপ লাগে, জার্নিটা বোরিং লাগে। মেয়েটার কথা শুনে আমি নিজের সিট থেকে সরে দাঁড়িয়ে বললাম, বসুন। মেয়েটা জানালার পাশে বসাতে আমি মেয়েটার পাশের সিটে বসলাম। 5 মিনিট পর বাস চলতে শুরু করলো। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আমরা কি পরিচিত হতে পারি? আমার কথা শুনে মেয়েটা আমার দিকে কপাল ভ্রুকুচকে তাকিয়ে কাট কাট গলায় বলল, না, পরিচিত হব না। কেন? পরিচিত হলে প্রবলেম কি? অনেক প্রবলেম আছে। যেমন আপনি আমার নাম জানতে চাইবেন, তারপর আমি কিসে পড়ি, কি করি, আমার বাসা কোথায়, আমি এখন কোথায় যাচ্ছি, আমার বয়ফ্রেন্ড আছে কি না। আর যখন আমি বলবো আমার বয়ফ্রেন্ড নেই, আমি সিঙ্গল, আমার কথাটা শুনে তখন আপনি ফোন নাম্বার চাইবেন, তারপর আমার সাথে ফ্রেন্ডশিপ করবেন, তারপর একদিন আমাকে প্রপোজ করে বসবেন। আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট না করলে আমাকে আপনার প্রেমে পড়তে বাধ্য করবেন। তারপর আমি আপনার প্রেমে পড়ব, সেই প্রেমের সম্পর্ক আমার বাবা মা জেনে যাবে, তারপর আমাকে রাম কেলানি দিয়ে আমার ফোন নিয়ে ভেঙে ফেলবে, তারপর আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে, আর আমার পড়াশোনার 12টা বেজে যাবে। দেখেছেন কতগুলো প্রবলেম। সো আমি আপনার সাথে পরিচিত হব না। আমার কথা শুনে ছেলেটা মৃদু স্বরে হা হা করে হেসে ওঠে। ছেলেটাকে হাসতে দেখে আমি বললাম, আপনি হাসছেন কেন? হাসছি আপনার চিন্তাধারার গতিবেগ দেখে আর আপনার কথা শুনে। পড়াশোনা করতে খুব পছন্দ করেন? ভীষণ। তো আপনার লাইফের স্বপ্ন কি? পড়াশোনা শেষ করে কি হতে চান? ডাক্তার। তো ডাক্তার হওয়ার এত স্বপ্ন কেন? নিজের বরকে পিটিয়ে নিজেই ট্রিটমেন্ট করব, তাই। মানে আপনি আপনার বরকে ধরে পিটাবেন? কিন্তু কেন? বর যদি আমার অপছন্দের কাজগুলো করে তাহলে তো পিটাতেই হবে, আর আমি আমার বরকে পিটিয়ে নিজেই ট্রিটমেন্ট করব। বরকে পিটানোর পর সময় মতো যদি ছেলে ডাক্তার না পাই, তখন তো মেয়ে ডাক্তারকে দিয়ে বরের ট্রিটমেন্ট করতে হবে, তাই না? অন্য কোনো মেয়ে ডাক্তারকে আমার বরের গায়ে হাত দিতে দিব না, তাই আমি নিজেই ডাক্তার হব। বরের যে কোনো ট্রিটমেন্ট আমিই করব। যে করেই হোক এই বরপাগলি মেয়েকে আমার পটাতেই হবে। কথাটা মনে মনে বলে মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা আপনি কি রাজশাহী মেডিকেল কলেজে পড়েন? বাট আপনি কি করে জানলেন? রাজশাহী থেকে বাসে উঠেছেন, ডাক্তার হওয়ার স্বপ্ন, তাই অনুমান করলাম। আপনি তো দেখছি খুব সুন্দর অনুমান করতে পারেন। এই অনুমান করে বলুন তো আমার নাম কি হতে পারে? বলতে পারি যদি আমার সাথে আপনি পরিচিত হন। ওকে, হচ্ছি। আমি মিষ্টি,
বাসা পাবনা, বাবা মায়ের একমাত্র সন্তান। আমার কোনো ভাই বোন নেই। আমার বাবা একজন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। এবার অনুমান করে আমার নাম বলুন তো। আমার কথা শুনে ছেলেটা হা হা করে হেসে উঠল। ছেলেটাকে হাসতে দেখে আমি বললাম, আপনি হাসছেন কেন? আমি কি কোনো জোকস বলেছি নাকি? আমার কথা শুনে ছেলেটা হাসি থামিয়ে ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি নিয়ে বলল, এই বুদ্ধি নিয়ে আপনি ডাক্তারি পড়েন? কথাটা বলেই আমি আবারও হেসে উঠলাম। এই আপনার হাসি থামান তো। আর আমার অনেক বুদ্ধি, তাই তো আমি ডাক্তারি পড়ছি, বরকে ট্রিটমেন্ট করার জন্য। আর তাছাড়া আপনি আমার বুদ্ধি নিয়ে কেন কথা বলছেন? হ্যাঁ, বলছি, তার কারণ আপনি আপনার পরিচয় দেওয়ার সময় আমাকে তো আপনি আপনার নামটা বলেই দিলেন, তারপরও আমাকে অনুমান করে আপনার নামটা বলতে বলছেন। এটা কি বোকার মতো প্রশ্ন নয়? উফ, কি ঢ্যাঁড়সের মতো কাজ করেছি, সত্যিই তো আমি একটা বোকা। আমি ছেলেটার দিকে তাকিয়ে বললাম, আমার পরিচয় তো দিলাম, এবার আপনারটা বলুন। আমি সাগর আহমেদ, রাজশাহী ভার্সিটি অনার্স ফাইনাল। আমার বাসা পাবনা, বাবা সিঙ্গাপুর থাকে। আমরা 2 ভাই বোন। আগামী পরশুদিন আমার বোনের বিয়ে, তাই আজ বাড়ি যাচ্ছি। আমার কথা শুনে মিষ্টি বলল, আপনি আপনার বোনের বিয়ে খেতে যাচ্ছেন, আর আমি আমার চাচাতো ভাইয়ের বিয়ে খেতে যাচ্ছি। শুনেছি আমার সেই হবু বাবিও নাকি ডাক্তারি পড়ে। আচ্ছা, আপনার বোন কিসে পড়ে? আমার বোনও ডাক্তারি পড়ে। আমার হবু স্বামী ডাক্তারি পড়ে, আপনার বোনও ডাক্তারি পড়ে। অনেক মিল দেখছি। আমার সেই ভাইয়াকে দেখবেন যার বিয়ে আমি খেতে যাচ্ছি? ওয়েট, দেখাচ্ছি। কথাটা বলেই আমি পার্স থেকে আমার ফোন বের করে সাগরকে বললাম, মিষ্টির ফোনে আমার বোনের হবু হাজবেন্ডের পিক দেখে আমি অবাক হয়ে মিষ্টিকে বললাম, আপনি আপনার হবু ভাবির পিক দেখেছেন? দেখেছি, এই যে এটা আমার হবু ভাবি। আমি মিষ্টির ফোনে আমার বোনের পিক দেখে আমার ফোনটা বের করে আমার বোনের পিক দেখিয়ে বললাম, মিষ্টি তোমার হবু ভাবি, আমার বোন। আমার কথা শুনে আর আমার ফোনে আমার বোনের পিক দেখে মিষ্টি আমার মাথায় থাবা দিয়ে বলল, আরে, আপনি তো দেখছি আমার বেয়াই হন। মিষ্টি আমার মাথায় বেশ জোরেই থাবাটা দেয়। আমি নিজের মাথা ডলতে ডলতে বললাম, তাই বলে এত জোরে মারবে আমাকে? নেক্সট টাইম মেরে ট্রিটমেন্ট করব। ফোন নাম্বার দাও। দেওয়া যাবে না। কেন? দিলে প্রবলেম? অনেক প্রবলেম। যেমন? লিস্ট শুরু করব নাকি তোমার মতো? আমার কথা শুনে মিষ্টি 2 হাত দিয়ে আমার চুল খামচে ধরে বলল, পিটানি কি এখনই শুরু করব? আমি কিন্তু এখনো ফুল ডাক্তার হইনি। ভুল ট্রিটমেন্ট দেব কিন্তু। মাইর খেলে ফুল ট্রিটমেন্টে মরতে না চাইলে তাড়াতাড়ি নাম্বার দাও। উফ, দিব কিভাবে? আগে চুল ছাড়ো। তারপর মিষ্টি আমার চুল ছেড়ে দেয়। আমি আর মিষ্টি দুজনের নাম্বার দেওয়া নেওয়া করি। সাগরকে আমার নাম্বার দেওয়ার পর আমি ওর বুকে মাথা রেখে বললাম, আমি ছাড়া কোনো মেয়ের দিকে ভুল করেও আর কিন্তু তাকাবে না, আর আমাকে খুব খুব ভালোবাসবে। যথা আজ্ঞা মহারানী। তারপর আমি সাগরের বুকে মাথা রেখে চোখ জোড়া বন্ধ রাখি। মিষ্টি আমার বুকে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে আছে। আমিও মিষ্টিকে আমার বাহুডোরে আবদ্ধ করে বুকের সাথে জড়িয়ে ধরে আছি, আর মনে মনে ভাবছি, অবশেষে আল্লাহ আমার মনের আশা পূরণ করলো। প্রেম হলো শুরু, এবার বিয়ে হওয়ার পালা। আমার নাম আরোহী। আমার বয়স যখন 9 বছর, তখন আমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই 9 বছর বয়স থেকেই আমি আছি আমার আব্বুর বন্ধুর বাসায়। আমার আব্বুর বন্ধুই আমাকে নিজের সন্তানের মতো মানুষ করছে। আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার আব্বুর বন্ধুর একটা ছেলে আছে, নাম সূর্য। আমি যে কলেজে পড়ি, সূর্য ভাইয়া সেই কলেজের ইংলিশ প্রফেসর। আজকে সূর্য ভাইয়ার বোনের মেহেন্দি অনুষ্ঠান। আগামী পরশুদিন সূর্য ভাইয়ার বোন সোহেলি আপুর বিয়ে। বাড়ি ভরা মেহমান, বিয়ে বাড়ি বলে কথা। অনেক গান বাজনা হই হুল্লোড় হচ্ছে, কিন্তু সূর্য ভাইয়া একদম এসব হই হুল্লোড় পছন্দ করে না। ভাই আমার আন্টি মানে সূর্য ভাইয়ার মা,
তাই আমার আন্টি মানে সূর্য ভাইয়ার মা আমাকে বলেছিল চিলেকোঠার রুমটা সুন্দর করে পরিষ্কার করে বেডে নতুন বেডশিট বিছাতে, কারণ যে কয়দিন বিয়ের জন্য হই হুল্লোড় হবে সেই কয়দিন সূর্য ভাইয়া চিলেকোঠার রুমে থাকবে। এটা নাকি সূর্য ভাইয়া এই আন্টিকে বলেছিল, তাই আন্টি আমাকে রুমটা পরিষ্কার করতে বলেছিল। আমি এখন চিলেকোঠার রুমটা পরিষ্কার করে নতুন বেডশিট বিছানায় বিছিয়ে দিচ্ছি। এরই মধ্যে সূর্য ভাইয়া চিলেকোঠা রুমে প্রবেশ করলো। আমি বেডশিট বিছিয়ে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই সূর্য ভাইয়া আমাকে কর্কশ গলায় বলল, দাঁড়া। আমি দাঁড়িয়ে পেছনে ফিরে সূর্য ভাইয়ার দিকে তাকাতেই সূর্য ভাইয়া আমাকে কর্কশ গলায় বলল, ছেলেটাকে? কোন ছেলের কথা বলছেন ভাইয়া? যে ছেলের সাথে তুই গতকাল কলেজের ক্যাম্পাসে বসে কফি খাচ্ছিলি আর হেসে হেসে কথা বলছিলি। ও, উনি তো অনার্স থার্ড ইয়ারে পড়ে, পরিচিত হলো আমার সাথে, তাই কথা বলছিলাম। তো এত হেসে হেসে কি কথা বলছিলি? তেমন কিছু না, এমনি হেসে কথা বলছিলাম। কি কথা বলছিলি আমি সেটাই জানতে চাইছি। ওই ভাইয়া ওনার এক ফ্রেন্ডকে নিয়ে ফানি কথা বলছিল, আমার হাসি পাচ্ছিল, তাই আমি হাসছিলাম। তোকে যেন দ্বিতীয়বার আর ওই ছেলেটার সাথে কথা বলতে না দেখি। এই কথা কেন বলছেন? কি হবে ওই ছেলের সাথে কথা বললে? আমার কথা শুনে সূর্য ভাইয়া চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কথা বলতে নিষেধ করেছি, তুই কথা বলবি না। নেক্সট টাইম কথা বলতে দেখলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। আমি আপনার নিষেধ শুনতে বাধ্য নই, আমি কথা বলবো, হাজারবার বলবো। ঠাস। আরোহীর কথা শেষ হওয়ার সাথে সাথেই আমি আরোহীর মুখে থাপ্পড় দেওয়াতে আরোহী ছিটকে ফ্লোরে পড়ে যায়। থাপ্পড় খেয়ে আরোহী মুখে হাত দিয়ে মৃদু স্বরে কেঁদে ওঠে। আমি আরোহীর কাছে গিয়ে আরোহীকে উঠিয়ে বেডে এনে বসিয়ে আরোহীর চোখের পানি মুছে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমার নিষেধ অমান্য করে ওই ছেলের সাথে কেন কথা বলবি? ওকে তোর ভালো লাগে? ভালোবাসিস ওকে তুই? চুপ করে না থেকে কথা বল। আমার কথা শুনে আরোহী কান্না করতে করতে বলল, সিমি ম্যাডামের সাথে আপনার সম্পর্ক কি? কেন এত হেসে হেসে কথা বলেন? সিমি ম্যাডামের সাথে কি চলছে আপনার আর সিমি ম্যাডামের মধ্যে? আমাকে সিমির সাথে কথা বলতে দেখলে তোর জলে? প্রশ্নই আসে না চলার, কিন্তু আপনার কেন চলছে ওই ছেলের সাথে আমাকে কথা বলতে দেখে? কেন জলে বুঝতে পারছিস না? না, পারছি না। লাগবে না পারা। আগামীকাল কলেজে গিয়ে সিমিকে প্রপোজ করব। আমিও করব প্রপোজাল ওই ছেলেকে, এখনই করব, ফোন করে এখন প্রপোজ করব। কথাটা বলেই আমি বসা থেকে উঠে 3-4 পা যেতেই সূর্য ভাই আমার হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরে রাগান্বিত স্বরে বলল, কি করবি তুই এখন আবার বল? হাতে লাগছে, হাত ছাড়ুন। ছাড়বো না। তুই এখন কি করবি, কাকে প্রপোজ করবি বল? সূর্য ভাইয়াকে এভাবে রেগে কথা বলতে দেখে আমি মাথা নিচু করে আছি। ভাইয়া এতটাই জোরে দেওয়ালের সাথে আমার 2 হাত চেপে ধরে আছে, ব্যথায় আমার 2 চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় বললাম, ভাইয়া হাতে খুব ব্যথা পাচ্ছি, হাত আহ। আরোহীর কথাটা শেষ হওয়ার আগেই আমি আরোহীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। 2 মিনিট ভাইয়া আমার ঠোঁট নিয়ে রেসপন্স করে তারপর ঠোঁট আর হাত ছেড়ে দিয়ে আমাকে বলল, আমার ফিউচার বউ, এবার নিশ্চয়ই তোমার কাছে বিষয়টা ক্লিয়ার কেন ওই ছেলের সাথে তোমাকে কথা বলতে নিষেধ করছি। আমার অন্তরে আগুন জ্বালিও না, পরিণাম ভালো হবে না। আমার কথা শুনে আরোহী শব্দ করে কেঁদে ওঠে। 2 হাত দিয়ে আমার বুকের শার্ট খামচে ধরে বলল, সিমি ডাইনির সাথে কি চলছে তোমার? আমার কথা শুনে সূর্য ভাইয়া আমার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে মুস্কি হেসে বলল, লাইন মারছি, সিমির সাথে বিয়ে করব, ওকে তোমার সতীন বানাবো। আমার কথা শুনে আরোহী শব্দ করে কেঁদে উঠল। আমি আরোহীর চোখের পানি মুছে দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ফান করলাম আমি, প্লিজ কান্না থামাও। আমি শুধুই তোমার, পাগলি একটা। আমার কথা শুনে আরোহী আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও আরোহীকে বাহু ডোরে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। একটা থাপ্পড় দিয়ে গালের সব দাঁত ফেলে দিব। জানিস আমি কার মেয়ে? আমাকে থাপ্পড় মারা
কথা বলে আবার নিজের পরিচয় আমার থেকে জিজ্ঞেস করছো। বিষয়টা কেমন যেন অদ্ভুত লাগছে আমার কাছে। অদ্ভুত লাগছে তাই না? আমার সাথে ইচ্ছে করে ধাক্কা খেয়ে এখন নাটক করা হচ্ছে। এই, গলা নামিয়ে কথা বলো। একটা মেয়ে মানুষ হয়ে এমন কড়া ভাষায় কথা বলতো কেমন করে? সামান্য ম্যানার নেই নাকি? অয়নের ছাড়ি খেয়ে অনু খানিকটা থমকে গেল। কলেজে এসে ক্যাম্পাসে বসে অনেক সময় ধরে আড্ডা মারার পর অনু ক্লাসে আসার জন্যে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। একটু অসাবধানতা তো আছেই। অনু খেয়াল করতে পারেনি তার সামনে কে আছে। অনু ক্লাসের দিকে এগিয়ে যেতেই আচমকা অনুর সামনে চলে আসে অনুর ক্লাসমেট অয়ন। অয়নকে আচমকা নিজের সামনে এমন করে আসতে দেখে অনু আর নিজের তাল সামলাতে পারেনি। হকচকিয়ে গিয়ে অয়নের সাথে আচমকা ধাক্কা লেগে যায় অনুর। অনুর সাথে ধাক্কা খেয়ে অয়ন অনেকে সেভ করার জন্যে নিজের হাত বাড়িয়ে দিতেই অয়নের হাত দিয়ে পড়ে অনুর কোমরে। অনুর কোমর শরীরের ধাক্কা আর অয়নের হাতের স্পর্শ অনুর শরীরে পড়তেই অয়নের ভিতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। তবে সেটা একান্ত অয়নের ভিতর কাজ করেছে, অনুর মাঝে কিছুই কাজ করেনি। অনু অয়নের এমন কাজে রেগে বোম হয়ে যায়। রাগে গজগজ করে উঠে অনু অয়নকে ঝাড়ি মারে। অয়ন অনুর ঝাড়ি খেয়ে অনুকে রিটার্ন ঝাড়ি মারতেই অনু নিশ্চুপ হয়ে যায়। অয়নের দিকে অগ্নি দৃষ্টিতে খানিক সময় তাকিয়ে থেকে অনু বিড়বিড় করে অয়নকে বলে, তোকে আমি দেখে নিব, আমি কি জিনিস সেটা তোকে আমি বোঝাবো। আরে যাও যাও, যা পারো করে নিও, আমিও দেখব কি করতে পারো তুমি। অয়নের দিকে মুখ ছামটা মেরে অনু হনহন করে চলে যায় ক্লাসের দিকে। অয়ন ঘাড় ঘুরিয়ে অনুর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটা অহংকারী বললে ভুল হবে, এই মেয়েটা অতিরিক্ত অহংকারী। আর হবে নাই বা কেন, কলেজের প্রিন্সিপাল যখন বাবা হয় তখন তো ভাব একটু বেশিই থাকবে। অয়ন অনুর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই অয়নের বন্ধু সোহান এসে অয়নকে উদ্দেশ্য করে বলে, এই অয়ন, কি করছিস তুই? এই মেয়েটার সাথে তর্ক করার কি প্রয়োজন ছিল? দেখলি তো, ও তোকে হুমকি দিয়ে গেল। এখন কি হবে কে জানে। আরে রাখ তো হুমকি, আমাকে হুমকি দিয়ে এত সহজে চলে যাওয়া যাবে না, ওকে? তাছাড়া তোদের মতো আমি ওকে অন্তত ভয় করি না। দেমাগ দেখেছিস? ওর এই দেমাগ যদি আমি না কমাতে পারি তবে আমার নামও অয়ন চৌধুরী না। কি? এই কি করবি তুই? সত্যি করে বল আমায়। আমি কি করব সেটা না হয় একটু পরে দেখে নিস। এখন বেশি কথা না বলে চলে যা ক্লাসে। ক্লাস করে আবার প্রিন্সিপালের ক্লাস নিতে হবে। অয়ন নিজের বন্ধু সোহানকে নিয়ে চলে যায় ক্লাসে। অয়ন সোহানকে নিয়ে ক্লাসে চলে আসতেই দেখতে পেল অনু নিজের বান্ধবীদের সাথে বসে গল্প করছে। গল্প বলতে অয়নকে নিয়েই কথা বলছে। অয়ন খুব ভালো করেই জানে আজকের ঘটনার পর অনু শান্ত হয়ে বসে থাকবে না। অনু এর বিরুদ্ধে একটা না একটা ব্যবস্থা ঠিক নিবে। অয়ন অনুকে নিয়ে সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। একটা লম্বা নিঃশ্বাস ফেলে অয়ন ক্লাস করতে মন দিল। ক্লাস টিচার এসে গিয়েছে। এখন এসব ফালতু বিষয় নিয়ে ভাবার মতো সময় বা ইচ্ছে কোনোটাই অয়নের নেই। অয়ন নিজের মতো করে চিন্তা করতে পছন্দ করে। অয়ন মন দিতে ক্লাস শেষ করলো। ক্লাস চলাকালীন সময়ের মধ্যেই প্রিন্সিপালের চেম্বার থেকে অয়নের ডাক পড়ে। অয়ন ঠিক বুঝতে পেরেছে যে কেন প্রিন্সিপাল তাকে খুঁজতেছে। ক্লাসটা শেষ করে অয়ন সোজা হাজির হলো প্রিন্সিপালের চেম্বারের সামনে। অয়নকে চেম্বারের সামনে দেখে প্রিন্সিপাল এসে অয়নের উদ্দেশ্য করে বলল, আরে অয়ন, তুমি এসেছো? চলো ভিতরে এসো। জি স্যার, আসবো তো অবশ্যই, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি হঠাৎ করে আমায় ডেকে পাঠালেন কেন? তোমাকে ডেকে পাঠানোর পিছনে তেমন কোনো কারণ নেই, তবে হ্যাঁ, একটা কারণ তো অবশ্যই আছে, সেটা তুমি নিজেও জানো। স্যার, আপনার মেয়ের জেদ সম্পর্কে তো আপনি জানেন। ওর ভিতর অহংকার বেশি, নিজের অহংকারের কারণে ও সব কিছু করতে পারে। সেটা তো জানি আমি। আর বাবা, আমিও এই বিষয়টা নিয়ে ভীষণ চিন্তায় আছি। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না আমি। কিছু করতে হবে না, আপনি আপনার মেয়ের দায়িত্বটা আমার উপর ছেড়ে দিন।
আমি দেখছি ওকে কি করে ঠিক করা যায়। তোমার উপর ভরসা আমার সব সময় আছে, আর আমি বিশ্বাস করি তুমি আমার মেয়েকে ঠিক করতে পারবে। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার বিশ্বাস সব সময় বজায় রাখতে পারি। অয়ন স্যারের সাথে আরও কিছু টুকিটাকি কথা বলে বেরিয়ে এলো প্রিন্সিপালের চেম্বার থেকে। ভাবছেন হয়তো কলেজের প্রিন্সিপালের সাথে অয়নের আবার কিসের এত ভাব। তবে বলি, কলেজের প্রিন্সিপাল আর অয়নের বাবা বন্ধু। সেই সূত্রে অয়ন আর অনুর মাঝেও বন্ধুত্ব হবার কথা থাকলেও অয়নের সাথে অনুর সাপ আর নেউলের সম্পর্ক। অনু এক কথায় অয়নকে সহ্য করতে পারে না। সবসময় অয়নকে ছোট করে কথা বলাটাই তার স্বভাব। শুধু যে অয়নকে ছোট করে কথা বলে এমন না, অনু সব ছেলেদের ছোট করে কথা বলে। অয়ন প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে ক্যাম্পাসে এসে বসতেই অয়নের বন্ধুরা এসে অয়নের সাথে বসে আড্ডা দিতে লাগলো। অয়ন আড্ডা দেওয়ার ফলে কলেজের ফটকের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পাই অনুকে। অনু নিজের লেডি বান্ধবীদের সাথে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করছে। অনুকে এত খুশি দেখে অয়নের ভিতর একটা দুষ্টু বুদ্ধি ভর করলো। অয়ন বন্ধুদের কাছ থেকে উঠে পড়ে সোজা চলে যায় অনুর কাছে। অয়ন অনুর কাছে গিয়ে অনুর বাহুতে আলতো করে ধাক্কা দিতেই অনু সাপের মতো ফোঁস করে উঠল। অনু রাগে ফুঁসে উঠতেই অয়ন মুচকি একটা হাসি দিয়ে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি গো, এমন করে ফুঁসে উঠলে কেন? কি হয়েছে? তোর কি মেরুদণ্ড নেই নাকি? নিজের ইচ্ছায় গায়ে পড়ে অপমানিত হতে চলে এসেছিস কেন? কি করব বলো, তোমার ওই মিষ্টি ঠোঁটের বলিগুলো আমার কানে না গেলে একটু ভালো লাগে না। দেখ অয়ন, তুই কিন্তু নিজের লিমিট ক্রস করছিস। আমার সাথে লড়াই করছিস না, আমার সাথে লড়াই করিস না, টিকতে পারবি না। আচ্ছা তাই নাকি? কে টিকে থাকে আর ঝরে যায় সেটা তো সময় বলবে। আমি শুধু একটা কথা জানতে চাই যে আমার নামে কমপ্লেন করার কারণটা আসলে কি? কেন, তোর স্যার তোকে বলেনি কেন? উফ, আমি না মেয়েদের ভীষণ সম্মান করি, কিন্তু একটা কথা মাথায় রাখো, মেয়েদের করি সম্মান, কোনো গুন্ডিকে না। গুন্ডি মানে? এই, তুই কাকে গুন্ডি বলছিস? আবার বল। এখানে মেয়ে হয়ে ছেলেদের মতো দেমাগ তো তুমি নিজেই দেখাচ্ছ, তার মানে তো দাঁড়াই কথাটা আমি তোমাকেই বলেছি। অয়ন কথাটা বলতেই অনুর ইগো হার্ট হলো। অনু রাগে গজগজ করে উঠে অয়নকে চড় মারতে নিয়ে নিচের হাত উপরে তুলতেই অয়ন দুম করে অনুর হাত ধরে ফেলল। অনুর হাত অয়ন ধরে ফেলতেই অনু নিচের হাত অয়নের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। অয়ন অনুর হাত শক্ত করে ধরে অনেক উদ্দেশ্য করে বাঁকা একটা হাসি দিয়ে বলল, মেয়েদের এই হাতে আদর ভালোবাসা করাটা মানায়, প্রহর করাটা মানায় না। অয়ন, খুব বার বেড়েছিস। আমার হাত ছেড়ে দে, আমার লাগছে ভীষণ। লাগবে কেন? আমি তো ভালোবাসা দিয়ে ধরেছি, তোমার মতো প্রহার করতে ধরিনি। অয়ন, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আমার হাতটা ছেড়ে দে, যদি নিজের ভালো চাস তো। আমি আমার মালটা খুব ভালো করেই বুঝে নিতে জানি। তুমি তোমার চিন্তা করো, আর কখনো যেন এই হাতটা আমার সামনে না ওঠে। যদি উঠে তবে তবে কি কি করবি তুই আমার? হাতটা ভেঙে দিতে আমি দুবার চিন্তা করব না, বলে দিচ্ছি। অয়ন কথাটা শেষ করতেই অনুর হাতটা একটু ঝটকায় ছেড়ে দিল। অনু নিজের হাত ধরে অয়নের দিকে ছলছল চোখে তাকালো। অয়ন একটু ভাব নিয়ে অনুর সামনে দিয়ে চলে গেল। অনু রাগে চলছে, ইচ্ছে করছে পেছন থেকে গিয়ে অয়নের পিঠের উপর ছোড়া দিয়ে দিতে, কিন্তু এখন সেটা করতে পারবে না সে। অয়ন নিজের বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যার দিকে অনুর বাড়ির সামনে গিয়ে আড্ডা মারতে লাগলো। আজ অনুর এক বান্ধবীর জন্মদিন পার্টি আছে, অনু সেখানে যাবে। যদিও অয়নও সেখানে যাওয়ার ইনভাইট পেয়েছে, তবে অয়ন যেতে চাইছে না। অয়ন চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর আড্ডা মারছে। কিছু সময় আড্ডা মারার পর সোহান অয়নকে বলে, দোষ চল না পার্টিতে, প্লিজ আমার জন্য তো চল। সেই তখন থেকে কানের কাছে ভন ভন করেই যাচ্ছিস তুই। আমি বুঝতে পারছি না ও পার্টিতে আসলে কি আছে। আছে অনেক কিছু। তুই আমার বন্ধু, তোকে তো সব কথা বলতেই পারি। আসলে রিমের সাথে আমার একটু। ও তাই তো বলি, ওখানে যাওয়ার জন্য এত বায়না করছিস কেন? আচ্ছা শোন,
তোর গার্লফ্রেন্ড তুই যা, আমাকে কেন টানছিস? আমি একা তো কোথাও যেতে পারি না, জানিস তো। তাছাড়া দোষ আমার সাথে গেলে তোরও লাভ হবে। আমার লাভ হবে কেমন করে? আরও অনুও যাবে, তুই ওকে ইচ্ছা মতো জ্বালাতন করতে পারবি। চল না ভাই। ওর মতো মেয়েকে জ্বালাতন করতে আমার কি ঠেকা পড়েছে নাকি? তাছাড়া ওই অনু যাচ্ছে বলেই আমি যাচ্ছি না। ওই মেয়ের মুখটা দেখলে আমার মাথা গরম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোকে না কোথাও যেতে হবে না। আজ প্রমাণ হবে আমার জন্য তুই কি করতে পারিস। যদি বন্ধু হয় আমার সাথে যেতে পারিস, তবে ভাববো সত্যিই আমি তোর বন্ধু। মানে ইমোশনাল করে দিচ্ছিস আমায়, তাই তো? তোর জন্য তো আমি জীবন দিতে পারি, আর ওই অনুকে সহ্য করতে পারবো না। চল যাই। অয়ন সোহানের সাথে রিমির জন্মদিনের পার্টিতে চলে যায়। এই পার্টিটা রিমির বাড়িতে হচ্ছে না, একটা পার্টি হলে হচ্ছে, যেটা রিমির বাড়ির থেকে প্রায় ঘন্টাখানেক দূরে। এখানে রিমির বন্ধু সহ তার কলেজের সব বন্ধুরা আসবে। অয়ন সোহানকে নিয়ে পার্টি হলের সামনে চলে আসতেই বাইক থেকে তারা দুজন নেমে পড়ল। পার্টি এখনো শুরু হয়নি, পার্টি শুরু হতে একটু সময় লাগবে। অয়ন আর সোহান পার্টি হলে প্রবেশ করলো। পার্টি হলে প্রবেশ করতেই অয়ন দেখল অনু আর রিমি পাশাপাশি দাঁড়িয়ে গল্প করছে। অয়ন তাদের দিকে একবার তাকিয়ে চলে আসলো একটু সাইডে। উচ্চ শব্দে অয়নের সমস্যা হয়, এটা নতুন নয়। অয়ন বাদে সবাই এনজয় করছে, নাচানাচি থেকে শুরু করে ড্রিঙ্ক করা, সব কিছু হচ্ছে এখানে। অয়ন চুপ করে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এসব দেখছে। কিছু সময় এমন একা বসে থাকার পর অয়নের পাশে এসে অনু বসল। অনু হাসতে হাসতে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আহ, এত সুন্দর পার্টিতে এসেও কিছু খ্যাত আবার আড়ালে বসে থাকে। আসলে তার না এসবের জন্য না, বড্ড বেমানান। সবই চাইলেই সব কিছু করতে পারে, তবে কিছু ভদ্রতা বলে কথা আছে, সেটা খ্যাত বলা উচিত নয়। আসছে ভদ্রতার বিন বাজাতে। এই ছেলের সাথে কথা বললেই আমার মাথাটা কেন যেন গরম হয়ে যায়। অনু কথাগুলো অন্যদিকে তাকিয়ে বলছে। অয়ন জানে অনু প্রতিটি কথা অয়নকেই বলেছে। অয়ন এবার টুলটা ঘুরিয়ে অনুর মুখোমুখি করে নিয়ে বসে অনুকে বলল, তোমার কি মাথায় সমস্যা আছে? আমি তো গায়ে পড়ে তোমার সাথে কথা বলতে চাইনি, তুমি নিজে এসেছো আমার কাছে। এখন আমার কাছে এসে উল্টাপাল্টা কথা কেন বলছো? আমি কোথায় উল্টোপাল্টা কথা বললাম? আমি তো হক কথাগুলো বলেছি। আর শোন নয়ন, তোর এত অ্যাটিটিউড দেখানোর কোনো মানে হয় না। তুই আমার থেকে নিচু শ্রেণীর। ও শাট আপ। আমি এসব কথা শোনার জন্য এখানে আসিনি, আর না এসেছি তোমার সাথে তর্ক করতে। কাউকে সম্মান করতে না পারলে তাকে অসম্মান করার অধিকার তোমার নেই। বুঝতে পেরেছি, আমি কথা বলছি দেখে দাম বেড়ে গেছে যত সব। অনুকে অয়ন কথা শোনাতেই অনুর মুখের উপর 12টা বেজে যায়। অনু রেগে গিয়ে অয়নের সামনে থেকে উঠে চলে যায় পার্টিতে। অনু চলে যেতেই অয়ন হাঁপ ছেড়ে বাঁচল। এই মেয়েটা এতক্ষণ অয়নের কানের কাছে তোলপাড় করে দিচ্ছিল। অয়ন আরও একটি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে সবার সাথে মজা করলো। ঘণ্টাখানেক পর অয়নের চোখ কেন যেন অনুকে দেখতে চাইল। অয়ন এদিক ওদিক চোখ বোলাতেই দেখলো অনুকে কোথাও দেখা যাচ্ছে না। পার্টিও প্রায় শেষের দিকে। অনু এমন সময় হঠাৎ করে কোথায় চলে গেল? অয়নের এই বিষয়টা নিয়ে কেন যেন মনের ভিতর খচখচ করে উঠল। অয়ন ভালো করে পার্টির প্রতিটি জায়গায় চোখ বোলালো, কিন্তু কোথাও পেল না অনুর দেখা। অয়ন অনুর দেখা না পেয়ে বিচলিত হয়ে উঠল খানিক। অয়ন আর ঠাঁই বসে থাকতে পারল না। অয়ন বসা থেকে উঠে পড়ে সোহানের দিকে এগিয়ে গিয়ে বলল, এই সোহান, এই পার্টিতে কি এখনো সবাই আছে? এখনো আছে। কেন দোষ কি হয়েছে? না, অনুকে দেখছি না তো অনেক সময় ধরে, তাই জিজ্ঞেস করলাম। অনুকে দেখতে হবে কেন? ওর সাথে যখন তোর যায় না, তখন ওর কথা ভাবা বন্ধ করে দিত। আমি তোর কথা ভাবা বন্ধ করে দিতেই চাই, কিন্তু কেন যেন ওর কথা বড্ড মনে পড়ছে। গেল তো গেল কোথায়? আমি জানি না ভাই, তুই খুঁজে দেখ।
সোহান আবারও পার্টিতে মত্ত হয়ে উঠল। অয়নের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। অয়ন অনুকে এদিক ওদিক খুঁজে না পেয়ে দেখলো উপরে দোতলায় তিনটে ছেলে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। ছেলে তিনটিকে এর আগে কখনো অয়ন কলেজে দেখেনি। এই ছেলে তিনটিকে দেখে অয়নের কেমন যেন সন্দেহ হলো। অয়ন আর অপেক্ষা না করে নিজের সন্দেহ দূর করার জন্যে দোতলায় হনহন করে উঠে পড়ল। অয়ন দোতলায় উঠে সেই রুমটির দিকে এগিয়ে যেতেই দেখতে পেল রুমের দরজা লক করা, কিন্তু ভিতরে লোক আছে। অয়ন দরজায় নক করতেই ভিতর থেকে একটি ছেলে বলে উঠল, কে রে শালা, কি চাই এখানে? ভিতরে তোরা কে কে আছিস? ভেতরে কে কে আছে সেটা জেনে তোর কি লাভ? এখান থেকে কেটে পড়, চল। দরজাটা খুলে দে, আমি দেখে চলে যাব। এই মিরাজ, গিয়ে দেখ তো মালটা কে, আমরা এটাকে ততক্ষণে খেয়ে নেই। ছেলেটার কথাটা শেষ হতেই অয়নের কানে আসলো অনুর গোঙানোর শব্দ। অনুর কণ্ঠস্বরটা কানে আসতেই অয়ন নিশ্চিত হলো এখানে নিশ্চয়ই কিছু খারাপ হতে চলেছে। অয়ন আর অপেক্ষা করলো না। অয়ন সজোরে দরজার উপর লাথি মারতেই দরজাটা ভেঙে গেল। দরজাটা ভেঙে যেতেই অয়নের চোখে যা দেখলো তার জন্যে অয়ন মোটেও প্রস্তুত ছিল না। অয়ন দেখতে পেল ছেলেটা চারটে মিলে অনুর সাথে জোর করছে। অয়ন দেখতে পেল ছেলে চারটে মিলে অনুর সাথে জোর করছে। এই দৃশ্যটা দেখার পর অয়নের রক্ত মাথায় উঠে যায়। অয়ন রাগের মাথায় একটা লাঠি হাতে নিয়ে ছেলেগুলোর দিকে তেড়ে গিয়ে সজোরে আঘাত করতে লাগলো ছেলেগুলোকে। ছেলেগুলোও অয়নকে মারতে উদ্যত হয়েছে, তবে অয়নের সাথে পেরে উঠছে না তারা, কারণ প্রতিটি ছেলে খুব মারাত্মকভাবে ড্রাঙ্ক ছিল। অয়ন বেশ মারধর করলো ছেলেগুলোকে। এক পর্যায়ে অয়নের সব বন্ধুরাও ছুটে চলে আসলো সেই রুমে। তারপর অয়ন ছেলেগুলোকে ওদের হাতে দিয়ে অনুর হাত পায়ের বাঁধন খুলে দিল। অয়ন অনুর মুখের বাঁধন খুলে দিতেই অনু অয়নকে অবাক করে দিয়ে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে দিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও অয়ন, আমি অনেক বাজে ব্যবহার করেছি তোমার সাথে। আজ তোমার কারণে আমি বেঁচে আছি, আমাকে ক্ষমা করে দাও। হয়েছে, আর কান্না করো না, সব কিছু এখন ঠিক আছে, তুমি এখন নিরাপদ। অয়ন, আমাকে মন থেকে ক্ষমা করে দাও, আর কখনো আমি তোমার সাথে বাজে ব্যবহার করব না। অনু প্রচণ্ড ভয় পেয়ে আছে। অনুর ভয়ের পিছনে যথেষ্ট কারণ থাকলেও অয়ন অনুকে শান্ত করতে নিজের বুকের সাথে অনেকে মিশিয়ে নিল। অয়ন আজ ঠিক বুঝতে পারছে এতদিন অনুর সাথে যে ঝগড়া ছিল সেটা আসলে ঝগড়া নয়, বরং তাদের মাঝে ছিল সেটাই ভালোবাসা। অয়ন অনুকে নিয়ে অনুর বাড়িতে চলে আসলো। অনুকে তার বাবার হাতে দিয়ে সব ঘটনা খুলে বলল অয়ন। তারপর আর কি, অনুর মাঝেও অয়নের জন্য ভালোবাসার সৃষ্টি হলো। আর অয়ন তো অনুকে আগে থেকেই পছন্দ করত। ভালোবাসা এমনটাই হয়, বেঁচে থাকুক অয়ন আর অনুর মতো ভালোবাসাগুলো। তাদের দুজনের জন্যে সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে। কিছুক্ষণ আগে বিয়ে করে বউ নিয়ে বাসায় আসি। আমি অনাথ হওয়ার কারণে কেউ বাসায় নেই। বাসর ঘরে আমি একটু লাজুক ভাব নিয়ে ঘরে ঢুকতে বউ আমায় সালাম করবে তো দুরস্তা, আমার দিকে একটু তাকানো পর্যন্ত। আমি কাছে গিয়ে বসে বউয়ের ঘোমটাটা খুলতেই, এত দেরি হলো কেন? আমাকে আপনি পছন্দ করেছেন? পছন্দ না করলে কি বিয়ে করতাম? তাও তো ঠিক। আচ্ছা, তোমার নামটা জানি কি? কেন, আপনি জানেন না? বিয়ে পড়ানোর সময় কাছের মুখ থেকে শোনেননি? শুনেছি তো, কিন্তু তোমার মুখ থেকে তো শুনিনি। আমার নাম জান্নাতুল নূপুর। আমার নাম জানতে চাইবে না? জানি, রুবাইদ হাসান রোমান। আচ্ছা, তুমি কি আমাকে বর হিসেবে মেনে নিতে পারছো না? কেন? তাহলে এত সংকোচ করে কথা বলছো কেন? আজকে প্রথম তো তাই। আজ তো আমাদের বাসর রাত। বাসর রাতে কি হয় জানো? এই, আমি আপনাকে বর হিসেবে মেনে নিয়েছি, কিন্তু আমি আমার প্রেমিক তোমাকে বানাইনি। আগে তোমাকে চিনবো, তোমার সম্পর্কে জানবো, তোমার সাথে প্রেম করব, তারপর আমাদের মাঝে এইসব হবে।
না শোনা, আমার তো আজকেই সব আদর চাই। না, কিছুই হবে না, আর তুমি নিচে ঘুমাবে। এই কিছুক্ষণ আগে তুমি কি ছিলে আর কি হয়ে গেলে? তুমি না এইমাত্র আমাকে বললে আমাকে পছন্দ করো, তাহলে আমাকে ভালোবাসায় ভরিয়ে দিতে তোমার সমস্যা কোথায়? আমি তোমাকে ভালোবাসি না তাই, আর এখন ঘুমাও। আমি রাগ করে ছাদে চলে আসি। ও, আমার পরিচয়টাতে দেওয়া হয়নি। আমি একজন ইউটিউবার, মাসে প্রায় 90,000 টাকা আসে ইউটিউব থেকে। যাই হোক, আমার বাবা মা কেউ নেই, আমি অনাথ একটা ছেলে। আর যার সাথে কথা বললাম সে আমার সদ্য বিয়ে করা বউ নূপুর। কলেজে প্রথম দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেছে, তাই আজ বিয়ে করে ফেললাম। মনটা খারাপ হয়ে যাচ্ছে, বারবার বউর কথা মনে পড়ছে। একটা সিগারেট লাগালাম, সিগারেট খাচ্ছি, ঠিক সেই সময় পেছন থেকে। এই, তুমি সিগারেট খাও? আমি সিগারেট খাই। আমি সিগারেট খাওয়া পছন্দ করতাম আগে, কিন্তু এখন আর পছন্দ করি না। তাই তুমি আর সিগারেট খাবে না, আমি মা বাবাকে বলে দেব। কার মা বাবা আমাকে আবার? তোমার নইলে কার? আমার। তাহলে তোমাকে অনেক কষ্ট করতে হবে। কেন? আর আমি তোমার মা বাবা কাউকে দেখতে পেলাম না কেন? থাকলে তো। আমি অনাথ। আজ থেকে প্রায় 12 বছর আগে আমার বাবা মায়ের কার অ্যাক্সিডেন্ট হয়, আর দুজনেই সেখানেই মারা যায়, আর দুনিয়ার বুকে রেখে যায় আমাকে। যাই হোক, তোমার তো ভালোই হয়েছে, শ্বশুর শাশুড়ি সেবা করতে হবে না। কথাটা বলে পিছনে করে তাকিয়ে দেখি বউ আমার দোলনায় ঘুমিয়ে গেছে। বউ, বউ, ওই ঘরে গিয়ে ঘুমাও। আমার খুব ঘুম পেয়েছে, আমি রুমে গেলাম, তুমি এসো। আর তুমি আমার সাথে ঘুমাবে না, অন্য রুমে ঘুমাবে। ঠিক আছে, তুমি যাও ঘুমাও। বউ চলে গেল। আমি এতক্ষণ যা বলেছি কিছুই শুনতে পাইনি, হয়তো আমি কিছুই বুঝতে পারছি না, কারণ আমি অনাথ। ওর বাবা মা ওকে বলেনি কেন? আমি সবটা ওর বাবা মাকে জানিয়েছিলাম তো। যাই হোক, আমি আর ঘরে না গিয়ে ছাদের দোলনায় ঘুমিয়ে পড়লাম। সকালে কেউ দেখার আগেই ঘুম থেকে উঠে রুমে গিয়ে বাথরুমে ঢুকে পড়লাম, ফ্রেশ হয়ে নিচে চলে আসি। বাসায় কোনো মেহমান নেই, তারা সবাই চলে গেছে কাল রাতেই। আমার বাবার রেখে যাওয়া সব সম্পত্তি ব্যাংকের কাছে। বাবা অনেক লোন নিয়েছিল ব্যাংক থেকে, তাই সব নিয়ে নেয়, শুধু বাড়িটা বাঁচতে পারছি, আর সব নিয়ে নিয়েছে। আমি একদিন সব ফেরত দেব। আমি নিচে বসে নতুন প্র্যাঙ্ক ভিডিওর কথা ভাবছিলাম, ঠিক সেই সময় একজন কমেন্ট করেছে বউয়ের সাথে XGF এর ফোনে কথা বলার নাটক করে প্র্যাঙ্ক ভিডিও বানাতে বউয়ের সামনে। তাই আমিও প্রস্তুতি নিয়ে নিলাম। ব্রেকফাস্ট করে রুমে এসে দেখি বউ এখনও ঘুমিয়ে আছে, তাই ক্যামেরাটা সেট করে শুরু করে দিলাম নাটক। বললাম, ওই তুমি আমাকে ভুল বুঝতে পারো না, আমি ওকে এমনি বিয়ে করেছি, আমি ভুল করেছি ওকে বিয়ে করে, আমি ওকে ছেড়ে দেবো। দেখো না কীভাবে ঘুমাচ্ছে এখনো, আর আমাকে নাস্তা বানাতে হলো। তুমি জানো আমার আর ওর মাঝে কিছুই হয়নি। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো। কি তুমি আমাকে বিশ্বাস করো? আই লাভ ইউ টু। একটা কিস দাও না প্লিজ। কথাটা শেষ করার আগেই ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে। তোর ঘরে বউ থাকতে এগুলো কি? দেখ, তুই আমাকে চিনিস না, তুই এসব কিছু বাদ দে, আর এক্ষুনি ওর সাথে ব্রেকআপ কর। না, আমি পারবো না। তুমি জানো জান, তোমার জান পাখিটা মারছে, আর তুমি কোনো কিছু চিন্তা করো না। ও কি করতে পারবে? কিছুই পারবে না। আর তুমি বোঝার চেষ্টা করো, আমি শুধুই তোমার। ও আমাকে মেরেছে, তাতে কি হয়েছে? তুমি আমাকে আদর দিয়ে তা শোধ করে দেবে। দাও না একটা কিসি। তোর কয়টা কিস লাগবে? তুই আমার কাছে চা, তুই অন্য মেয়ের কাছে কেন চাইবি? তুই কেন বুঝতে পারছিস না আমি তোকে ভালোবাসি? তুই যদি ভালোবাসি কথাটা কালকেই বলতি, তাহলে আমাদের মাঝে এইসব সব হতো। তুই দেখতি আমি তোকে আদর দিয়ে ভরিয়ে দিতাম। প্লিজ এইসব ছেড়ে দে। না, আমি পারবো না। বেবি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এবার আমাকে একটা দাও। তোর কত কিস চাই আমাকে বল, এই নে। প্রায় মুখের সব জায়গায় কিস করলাম, হয়েছে নাকি আরও চাই? আমি তোকে আজ শুধু আদরই করব। এইদিকে আসো, আর তুমি ফোনটা রেখে দাও। সর এখান থেকে, যাও তো এখান থেকে, আমাকে বিরক্ত করবে না, যাও এখান থেকে। আমার এখন কিন্তু রাগ হচ্ছে, আমি কিন্তু ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলবো। যাও তো এখান থেকে। কথাটা বলার আমার মোবাইল নিয়ে এক আছাড়। এবার এই দিকে আসো, আর আমি তোমাকে নতুন মোবাইল কিনে দিব। আমার প্রথম রোজগারের টাকায় কেনা মোবাইল শেষ করে ফেললো। আমার চোখ দিয়ে না চাইতেও দুফোঁটা জল গড়িয়ে গেল। নিজের কষ্টের টাকায় কেনা জিনিস যখন নষ্ট হয় চোখের সামনে, তখন যে কি খারাপটা লাগে। যে এরকম পরিস্থিতিতে পড়েছে একমাত্র সেই বুঝতে পারে এই ব্যথা বেদনা। আমি ওকে নিজের কাছে নিয়ে সে শক্ত করে জড়িয়ে ধরে বলি, আই লাভ ইউ।
আমি তোমাকে আর বলতে দিল না। চার ঠোঁট এক করে দিল। ছাড় আমাকে বলে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, আর জানালা দিয়ে থুতু ফেলতে যাবো ঠিক সেই সময়। তুমি আমাকে ভালোবাসো আমি এটা জানতাম, কিন্তু এতটা ঘৃণা করো আমি জানতাম না বলেই চলে আসি। এই রে, বেশি বেশি করে ফেললাম মনে হয়। আমি ভিডিওটা নেটে এডিট করে ইউটিউব করে ছেড়ে দিয়ে বউয়ের কাছে গিয়ে দেখি বউ আমার উপর রাগ করে অন্য রুমে গিয়ে কাঁদছে। আমি কাছে গিয়ে বললাম, বউ দেখো আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, কত লাইক পড়েছে, কত কমেন্ট হয়েছে দেখো। যা, আমার চোখের সামনে থেকে যা, আমি আজকেই বাপের বাড়ি যাব। যাবে তো, আমিও যাবো তোমার সাথে। তুই আমাকে ছুবি না। আমি প্র্যাঙ্ক করছিলাম, দেখো। না, তুই সত্যি আমাকে চাস না, আমি বুঝতে পেরেছি। তুই আমাকে ভালোবাসিস না। তুমি তাহলে কিভাবে প্রমাণ করবো? হ্যাঁ, আমি শুধু তোমার। আমি জানি না, তুই আমাকে ছুবি না। আই লাভ ইউ। মিথ্যে নাটক না করে চলে যা আমার চোখের সামনে থেকে। আমি চলে যাব, তার আগে তুমি কান্না বন্ধ করো। আমি যে তোমার কান্না সহ্য করতে পারছি না, প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি এখনই চলে যাব বাপের বাড়ি, আর আমি কোনো দিন তোর মুখ দেখব না। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। আর এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তুমি কোথাও ভুলে গেছো আমি কে বলে মোবাইলটা ওর কাছে রেখে রুমে চলে আসি। আমি রুমে আসার সময় রান্নাঘর থেকে ছুরি নিয়ে আসি, আর ঘরে এসে আমি আমার হাতের ওপর চালিয়ে দিলাম। মেঝেতে রক্ত পড়ছে। আমি চোখ বন্ধ করে ভাবছি আজ কি থেকে কি হয়ে গেল। আমি কি ওকে বেশি ভুল বুঝে ফেললাম? আর ওর তো কোনো সারা শব্দ নেই। ওর কোনো সারা শব্দ না পেয়ে আমি ভিডিওটা দেখলাম, দেখে বুঝতে পারলাম সত্যি এটা আগে থেকে প্ল্যান করা। তাই দেরি না করে আমি রোমানকে খুঁজতে লাগলাম। সব জায়গায় খুঁজেছি, পাইনি। রুমে গিয়ে দেখি রোমানের হাত গড়িয়ে রক্ত পড়ছে, আর রোমান অজ্ঞান হয়ে গেছে। আমি রোমানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলি, রোমান চোখ খোলো, আমি তোমাকে আর কোনো দিন ভুল বুঝবো না, প্লিজ চোখটা একবার খোলো। আমি আর কোনো চিন্তা না করে ডাক্তারকে ফোন দিয়ে বাড়িতে তাড়াতাড়ি আসতে বললাম। ডাক্তার এসে ব্যান্ডেজ করে কিছু ঔষধ লিখে দিয়ে গেল, আর বলে গেল চিন্তার কিছু হয়নি, একটু কেটে গেছে, কিছুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারকে এগিয়ে দিয়ে আসার সময় বাজার থেকে ঔষধ নিয়ে আসি। চোখ খুলে আমি নিজেকে আমার খাটের উপর আবিষ্কার করলাম, আর চিন্তা করছি আমি বেঁচে গেলাম কি করে। হঠাৎ আমার রুমে কেউ এলো, আর কি আসবে আমার বউ ছাড়া। আমি আমার মুখটা ঘুরে নিলাম, তা দেখে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। ক্ষমা তো তাকেই করা যায় যে ভুল করে। তুমি তো কোনো ভুলই করনি, তাহলে আমি তোমাকে কেন ক্ষমা করব? তাহলে তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন? তুমি তো বলেছো আমার মুখ আর দেখবে না। আমি কি বলেছিলাম আমাকে ছেড়ে না ফেরার দেশে যেতে? তুমি তো বলেছিলে তোমার সামনে থেকে চলে যেতে। আমি বেঁচে থাকা অবস্থায় তোমার মুখ না দেখে থাকতেই পারবো না, তাই মরে যাচ্ছিলাম। আমি পাঁচড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলি, তুমি আর একবার মরার কথা মুখ দিয়ে বার করার আগে যেন আমার মরণ হয়। আমি আর মুখটা চেপে ধরে বলি, তুমি এই কথা একবার বললে আমি মরে যাব। আমি আর কোনো দিন বলবো না, আর কোনো দিন তোমাকে অবিশ্বাস করব না। আর আমি শুধু তোমার। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমাকে একটু চুমু দাও না। যা দুষ্টু, রাতে দিব, এখন না। না, আমার এক্ষুনি চাই। কয়টা বাজে? কয়টা? আর 10টা। ঘড়ির দিকে তাকিয়ে দেখো তো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4টা বাজে। দুপুরে খেতে হবে না? আমার খিদে নেই, তুমি খাও। তুমি না খেলে আমিও খাবো না, আর আমি সকালেও খাইনি। কি, তুমি এখনো না খেয়ে আছো? এক্ষুনি চলো, উঠো। তুমি কই যাও? বসো এখানে। তুমি এখনো না খেয়ে আছো কেন? এখন খাবো, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। আমি খাবার নিয়ে এসে খাইয়ে দিলাম, আর রোমান আমাকে খাইয়ে দিল। আমি খাবার পর ওকে ঔষধ খাইয়ে চলে আসতে যাব, ঠিক সেই সময়। তুমি যেও না, আমার এখানে থাকো। তোমাকে ছেড়ে আমার কি যেতে ভালো লাগে? কিন্তু বাড়িতে সব কাজ পড়ে আছে, কে করবে এই সব কাজ? আমি করব, তাও তুমি আমার কাছে থাকো। তুমি কাজ করবে আর আমি বসে বসে দেখব? আর তুমি যদি বিছানা থেকে উঠেছো তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে, আমি উঠবো না। তাহলে তুমি বাবার বাড়িতে যাবে কেমন করে? আমরা বাপের বাড়িতে যাব না। সত্যি যাবে না?
একেবারে না, কয়েকদিন পর যাব। আর তুমি প্র্যাঙ্ক ভিডিও বানাতে আমি জানতাম না তো, জানলে আমিও প্র্যাঙ্ক করতাম। তোমাকে কি বারণ করেছি প্র্যাঙ্ক করতে? ঠিক আছে, তুমি আমাকে কাঁদিয়েছ না, আমিও তোমাকে কাঁদাবো, দেখে নিও। ঠিক আছে, আর এখন তুমি আমার সাথে ঘুমাবে আমাকে জড়িয়ে ধরে। এখন না, তুমি ঘুমাও, আমি সব কাজ শেষ করে আসি। এখন আমাকে সব কাজ শেষ করে আসতে দিলে তারপর আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ দিও বলো না। বললে কি, সারপ্রাইজ থাকবে, আমি পরে দিব, তুমি ঘুমাও। ঠিক আছে, তুমি তাহলে যাও। আমি রাতের সহ সব কাজ শেষ করে রুমে গিয়ে দেখি এখনো ঘুমিয়ে আছে। আমি ওর কাছে গিয়ে ঠোঁটে একটা চুমু দিতেই, তুমি কি ভেবেছ আমি এখনো ঘুমিয়ে আসছি? আমিও সাড়া দিলাম। এই তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে গেছো। আমার বউটা যে আমাকে দেখে লজ্জা পেয়ে গেল। এই একটা আবার প্লিজ। যা দুষ্টু। দেবা না তো? ঠিক আছে, আমি নেবো না। আমার ফোনটা কোথায় গেল? আমি অন্য কারো কাছ থেকে চেয়ে নেবো। এই না, আমি দিচ্ছি। তোমার কতগুলো লাগবে বলো, আমি দিচ্ছি। এখন একটা দিলেই হবে, রাতে অনেকগুলো চাই কিন্তু। ঠিক আছে বলেই 4 ঠোঁট এক করে দিলাম। প্রায় 11 মিনিট পর ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বললাম কালকে কি খাবো, তাই বাজারে যেতে হবে। আমি বাজার করে নিয়ে কিছুক্ষণ পর আসছি, তারপর খাবার খাবো। ঠিক আছে। এই তুমি আমাকে একটা সারপ্রাইজ দেবে বলেছিলে, এখন দাও। বাজার থেকে এলে দিব। ঠিক আছে বলেই চলে আসি বাজারে। তুমি আমাকে কাঁদিয়েছো, আমি তোমাকে আজ কাঁদিয়েই ছাড়বো বলেই ক্যামেরা সেট করে অপেক্ষা করছি। আমি বাসায় ঢুকতেই আমি হাসি মুখে গিয়ে বলি আমার পুরাতন এক্স আমার কাছে ফিরে আসতে চাই। কথাটা শোনা মাত্র আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। তাও শক্ত হয়ে আমি বললাম, তুমি না আমাকে ভালোবাসো? আমি তোমাকে কোন দুঃখে ভালোবাসতে যাব? নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছো? আমি তোমাকে ভালোবাসতে যাব? ঠিক আছে, তাহলে এই তাহলে তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ, আমাকে তুমি এভাবে ঠকাবে আমি বুঝতেই পারিনি। ঠিক আছে, আমি এখন কি করব? কি আর করবা, আমাকে ডিভোর্স দেবা? ঠিক আছে, তুমি সময় মতো পেয়ে যাবা। তাহলে কবে পাবো? মিনিমাম 6 মাস পর। আমি এভাবে 6 মাস তোর সাথে থাকতে পারবো না। ঠিক আছে, আমি অন্য রুমে ঘুমাবো। মনে থাকবে তো? মনে থাকবে। আর একটা কথা শুনে রাখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু কিন্তু আল্লাহ তোমাকে হয়তো আমার জন্য বানায়নি, তাই তোমাকে আমি পেলাম না। আমাদের প্রত্যেকের মাথায় রাখা দরকার, তুমি যাকে ভালোবাসবে সে যদি তোমাকে ভালো না বাসতে পারে, তাহলে তুমি তার সাথে কোনোদিনও সুখী হতে পারবে না। সবাই জানে আর তোমাকে জানাতে হবে না। আমি কষ্ট এক চাপা বুক পড়া ভালোবাসা নিয়ে চলে এলাম অন্য রুমে। এসে রুমের দরজা বন্ধ করতেই, এই দরজা খোলো প্লিজ, আমার কিন্তু ভয় করছে। আমি প্র্যাঙ্ক করছিলাম, প্লিজ দরজাটা খোলো, আমার কিন্তু ভয় করছে। আমি দরজা খুলে দিতেই বউ আমার জড়িয়ে ধরে পাগলের মতো কিস করে বলল, আমি শুধু তোমাকে ভালোবাসি আর তুমি শুধু আমাকে ভালোবাসবে। আমি প্র্যাঙ্ক করছিলাম। তুমি আমাকে বড্ড বেশি ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি যে আমি তোমাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো? আমি তোমাকে ভালোবাসি। আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো বলো? যাবো না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার না ওইসব পাচ্ছে। আসো না, আমাকে আদর করে ভরিয়ে দাও। চলো, আমি তোমাকে আজ আমার সতীত্ব উজাড় করে দিব। কিছুক্ষণ পর চলে গেলাম দুজন অচেনা রাজ্যে। ভালোবাসা এমন একটা জিনিস যা একদিক থেকে হলে কখনোই সুখের হয় না। আমাদের সবার ভালোবাসা হয়তো পবিত্র নয়, কিন্তু ভালোবাসা জিনিসটা পবিত্র জিনিস। একে নিয়ে কেউ কখনো খেলবেন না, কারণ কিছু কিছু ঠুনকো ভালোবাসার কারণে নষ্ট হয়ে যায় দুটি জীবন। ভালোবাসা থেকে যাক, ভালোবাসা মানুষের কাছে চিরকাল। এই কামনা এগিয়ে যাক ভালোবাসা, ভালোবাসা জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নতুন গল্পের অপেক্ষা থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।